হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রাইম বায়োলজি। আজকে আমি তোমাদের সাথে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারটি ক্লাস 10 এর একটি চ্যাপ্টার, যেটি ক্লাস 10 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তাদের জন্যও কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। তো দেখে নেওয়া যাক এই চ্যাপ্টারে আমাদের কোন কোন জায়গাকে ভালো করে পড়া উচিত, কি কি ফোকাস করতে হবে। অনেকগুলো পার্ট নিয়ে চ্যাপ্টারটা তৈরি করা হবে। তো আজকে পার্ট 1, যেটাতে আমরা কি করব, বেসিক আলোচনা করব। একদম প্রাথমিক যে টার্মসগুলো আছে সেই টার্মসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। বংশগতি শব্দটার মাধ্যমে আমরা কি বুঝি? দেখবে খুবই গ্রামের দিকে প্রচলিত আছে, বা শহরের দিকেও বলতে পারো, যে একটি শিশু সন্তান জন্মানোর পরেই পরিবারের লোকজন কি করে, তার মুখ দেখে বলে যে বাবার মতো দেখতে হয়েছে, মায়ের মতো দেখতে হয়েছে। এগুলো খুবই প্রচলিত। আবার এরকম হয় যে পরিবারের অন্য কোনো সদস্যের সাথে কিছু মিল পাওয়াও যেতে পারে, নাও পাওয়া যেতে পারে। তো এরকম অনেক রকমের হয়। কেউ বলছে যে ঠাকুমার মতো হয়েছে, চুলটা ঠাকুমার মতো হয়েছে, ঠাকুরদার মতো হয়েছে। এরকম প্রচুর মিল সিমিলারিটিস থাকে। তো এই সমস্ত যে আইডিয়াগুলো, মানে এই সমস্ত অভিজ্ঞতাগুলো, এগুলো কোথা থেকে? এগুলো আমরা জেনারেশন, বংশ পরম্পরায় দেখে দেখে শিখেছি। কিন্তু এর পিছনে সায়েন্সটা কি, বিজ্ঞানটা কি? বলছে বংশের এই সমস্ত বৈশিষ্ট্যগুলো কি হয়, বংশগত বৈশিষ্ট্য বলা হয়। এই যে যে বৈশিষ্ট্যগুলো তোমরা দেখলে, যে একটা শিশু জন্মানোর পরে সে বাবার মতো দেখতে হয়েছে, কিছুটা মায়ের মতো দেখতে হয়েছে, এই বৈশিষ্ট্যগুলোকেই বলা হচ্ছে বংশগত বৈশিষ্ট্য। আবার যে পদ্ধতিতে একটা জনু থেকে, মানে একটা জেনারেশন থেকে পরবর্তী জনুতে, মানে পরবর্তী জেনারেশনে, মানে বাবা মা থেকে তার সন্তান সন্ততিতে বংশগত বৈশিষ্ট্যগুলি সঞ্চারিত হচ্ছে, তাকে কি বলা হচ্ছে? বংশগতি। তাহলে বংশের যে বৈশিষ্ট্যগুলো সঞ্চারণের পদ্ধতি, সেটা হচ্ছে বংশগতি অধ্যায়ের মূল আলোচ্য বিষয়। সংজ্ঞাটা কি বলবো আমরা তাহলে? যে প্রক্রিয়ায় পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্য কি হয়, সন্তানের ভিতরে যায়, মানে পিতামাতার যে চারিত্রিক বৈশিষ্ট্য তার সন্তান সন্ততির দেহে বংশ পরম্পরায় সঞ্চারিত হচ্ছে, তাকে কি বলা হচ্ছে? বংশগতি বলা হচ্ছে। বংশগতির ফলে কি হয়? পিতামাতার যে বৈশিষ্ট্য বা গুণ তা সন্তান সন্ততিতে সঞ্চারিত হয়। আবার বংশের বৈশিষ্ট্যগুলো কি হয়? পুরুষানুক্রমে এক জনু থেকে পরবর্তী জনুতে সঞ্চারিত হয়, মানে এটা জেনারেশন ওয়াইজ চলতেই থাকে। জীবের এই রকম বংশগত বৈশিষ্ট্য সঞ্চারণকে বংশগতি বা হেরিডিটি বলা হয়। তাহলে কিসের মাধ্যমে এই বংশগত বৈশিষ্ট্য একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে যাচ্ছে? জননের মাধ্যমে, তাই তো? যখন জননের মাধ্যমে কি হয়, একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে এই বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হয়, এই বংশগতির বৈশিষ্ট্যগুলো সংসারিত হয়। এবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে পিতামাতার সন্তান একেবারে সিমিলার পিতামাতার মতো না হয়ে আবার কিছুটা দেখতে আলাদা হয়ে গেছে। মানে তাদের অনেক ক্যারেক্টার, তাদের অনেক বৈশিষ্ট্য কিন্তু তারা ফলো করছে, কিন্তু এরকম অনেক ক্যারেক্টার আছে যেগুলো হয়তো বাবার সাথেও মিলছে না, মায়ের সাথেও মিলছে না। তাহলে সেখানে কি হয়েছে? সেখানে কিছুটা পরিমাণে বিভেদ সৃষ্টি হয়েছে বা ভেরিয়েশন হয়েছে। এই ভেরিয়েশন, তার মানে আমরা একটা নতুন টার্মস পেলাম, যেটাকে আমরা কি বলছি? ভেদ বা বিভেদ বা ভেরিয়েশন। যদি ধরে নাও যে যমজ সন্তানের ক্ষেত্রে তারা হুবহু এক দেখতে, কিন্তু তারপরেও যদি ভালো করে লক্ষ্য করা হয় তাদের বৈশিষ্ট্যগুলো, দেখা যাবে কিছু কিছু এমন বৈশিষ্ট্য আছে যেটা তাদের ক্ষেত্রে বহিঃসাদৃশ্য দেখা যায়, তাদের ক্ষেত্রে সিমিলারিটি নাও থাকতে পারে বা থাকে না কিছু কিছু ক্যারেক্টারে। তো এই রকম ছোট ছোট বিভেদ বা ভেরিয়েশন হয়। এটা কিভাবে হয়? তাহলে আমরা একটা টার্ম পেলাম, কি টার্মসটা পেলাম? আমরা পেলাম ভেরিয়েশন বা ভেদ। ঠিক আছে? এই ভেদ টার্মটা পেলাম। এটা কিভাবে আসে? এই ভেদ বা বিভেদ বা ভেরিয়েশন এটা কিভাবে আসছে? আমরা জানি যে মানুষ, আমরা মানুষকেই উদাহরণ হিসেবে দিয়ে নিই। মানুষ কি? মানুষ একটি যৌন জননকারী প্রাণী। তার মানে কি? তাদের ক্ষেত্রে আমরা আগের চ্যাপ্টারে পড়েছি কি, তাদের ক্ষেত্রে মাইটোসিস এবং মিওসিস দু রকমের কোষ বিভাজন হয়, এবং সেখানে তাদের ক্ষেত্রে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে কি তৈরি হয়? গ্যামেট তৈরি হয়।
এটা কিভাবে হয়? আসলে যখন মানুষের হত্যা ধরা হলো তখন আমরা ধরে নিই মানুষের ক্ষেত্রে আমরা জানি 2n মানে ডিপ্লয়েড অর্গানিজম, তার মানে কটা? 46টা। এবারে যখন কি হয়, যখন পরবর্তী জেনারেশনে মিওসিস কোষ বিভাজন হয় তখন এই 2nটা ভেঙে গিয়ে কি তৈরি হয়? n, তার মানে 23, 23টা। আবার তাহলে বাবার কাছ থেকে পাচ্ছে 23, আবার মায়ের কাছ থেকে পাচ্ছে কত? 23। এই 23 ফাদার অ্যান্ড মাদার থেকে n is equal to 23। এই দুটো 23 মিলে কি হচ্ছে? 46, যেটা একটা ডিপ্লয়েড অর্গানিজমকে, প্রাণীকে তৈরি করছে। এই যখন মিওসিস কোষ বিভাজনটা হলো সেই সময় কি হয়? জিনের পুনঃসংযুক্তি হয়। তাহলে মিওসিস মানে আমরা কি বুঝে গেছি? মিওসিস কথার অর্থ কি? মিওসিস মানে কোষ বিভাজনে গ্যামেট বা জনন কোষ তৈরির সময় কি হয়? 23 হয়ে যাচ্ছে, মানে হ্যাপ্লয়েড সেট তৈরি হয়ে যাচ্ছে। 2n মানে ডিপ্লয়েড অর্গানিজম, সেটা হ্যাপ্লয়েড 23 হয়ে গেল। এই প্রসেসটা হওয়ার সময় আমরা জানি মিওসিসের প্রোফেজ দশায় কি হয়? রিকম্বিনেশন হয়, বিভিন্ন রিকম্বিনেশন হয়ে থাকে এই সেটগুলোর ভিতরে, তার ফলে ভেদ বা প্রভেদ বা ভেরিয়েশন সৃষ্টি হয়। আর কি কি কারণে হতে পারে এই ভেদটা সৃষ্টি? সেটা হলো পরিবেশগত কারণ। ধরে নাও যে পরিবেশগত প্রভাবে কি তৈরি হয়? মিউটেশন বা মিউটেশন বা কি তৈরি হয়? পরিব্যাপ্তি। মিউটেশনের বাংলা কি? পরিব্যাপ্তি। তাহলে আমরা সেকেন্ড যে টার্মটা পেলাম, প্রথমটা ছিল ভেরিয়েশন, দ্বিতীয় যে টার্মসটা পেলাম সেটা হলো পরিব্যাপ্তি। এই পরিব্যাপ্তি বা মিউটেশন একটি পরিবেশগত কারণে হয়। বিভিন্ন কেমিক্যালস, রাসায়নিকের প্রভাবে কিন্তু এই পরিব্যাপ্তিটা হয়ে থাকে। সেটা আমরা মিউটেশন যখন নিয়ে আলোচনা করব তখন ডিটেলসে আলোচনা করব। তো এই ভেদ এবং মিউটেশন এই দুটো কারণে জিনের ভিতরে বিভিন্ন ধরনের পরিবর্তন আসে বা বিভেদের সৃষ্টি হয় বা প্রভেদের সৃষ্টি হয়। এছাড়াও ক্রোমোজোমের আকৃতিতে অনেক রকম পরিবর্তন হয়, যেমন ডিলিশন, ডুপ্লিকেশন, ইনভার্সন, ট্রান্সলোকেশন, এরকম অনেকগুলো টার্মস আছে যেগুলো ফলে ক্রোমোজোমের পরিবর্তন হয়। তো সেই ক্রোমোজোমের আকারের পরিবর্তন, ক্রোমোজোমের কোনো পরিবর্তন হলেও কিন্তু এই ভেদ বা প্রভেদ আসতে পারে। আরেকটা কি কারণে হয়? আমরা দেখেছি যে ডিএনএ কি দ্বিতন্ত্রী। এই ডিএনএতে আমরা যদি লিনিয়ার করে নিই, এইভাবে সোজা করে নিই বোঝার সুবিধার জন্য, এখানে কি থাকে? এ টি জি সি, এই বেস পেয়ারগুলো থাকে ঠিক উল্টো, এটার উল্টো সেটটাতে, মানে এটা ধরে নাও 5 প্রাইম থেকে 3 প্রাইম, তাহলে এই ডিরেকশনে কি হবে? সির উল্টো জি, সি, এ, টি, এই হবে। তো এই নিউক্লিওটাইডগুলো, এগুলোকে কি বলা হয়? নিউক্লিওটাইড বেজ। এই বেজে যদি কোনো রকম পরিবর্তন আসে তাহলে কি হবে? নতুন বৈশিষ্ট্য বা ভেরিয়েশন তৈরি হবে। এগুলো অন্য চ্যাপ্টার আলোচ্য বিষয়। তো আমরা এখন দেখব বংশগতি ব্যাপারটা কি। তাহলে বংশগতির সাথে প্রকরণ এবং মিউটেশনের একটা সম্পর্ক আছে, এটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। এবারে বংশগতি কি দেখে নেওয়া যাক, কে প্রথম এটা নিয়ে কাজ করেছিল। তাহলে ফাদার অফ জেনেটিক্সকে বা জিনতত্ত্বের জনককে, ফাদার কাকে বলা হয়? যখন কোনো একটি কাজ বা কোনো একটি সায়েন্টিফিক আবিষ্কার কোনো একজন সায়েন্টিস্ট করে থাকেন বা তিনি প্রথম কাজটা শুরু করেন তখন তাকে কি বলা হয়? তাকে ফাদার বলা হয়, কারণ উনি ওই সাবজেক্ট বা টপিকটাকে শুরু করেছিলেন বা ওনার হাত ধরে ডেভেলপ করেছিল, উন্নত হয়েছিল, তাই ওনাকে বলা হচ্ছে ফাদার। তাহলে এখানে ফাদার অফ জেনেটিক্সকে, মেন্ডেলকে বলা হয় ফাদার অফ জেনেটিক্স। দেখো 1866 সালে গ্রেগর জোহান মেন্ডেল, ইনি কে ছিলেন? একজন অস্ট্রিয়াবাসী, বর্তমান জায়গাটার নাম চেকোস্লোভাকিয়া, অন্তর্গত ধর্মযাজক, যিনি কি করেছিলেন? বংশগতির মৌলিক ধারণাগুলি আবিষ্কার করেন। তাহলে বংশগতি মানে কি? প্যারেন্টস মানে পিতামাতা থেকে অফস্প্রিং মানে অপত্যে কিভাবে ক্যারেক্টার যাচ্ছে, বংশ পরম্পরায় কিভাবে বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হচ্ছে সেটা নিয়ে আলোচনা করা। এবার ইনি প্রথম এই মৌলিক ধারণা যে কিভাবে কোন বৈশিষ্ট্যটা পরবর্তী জেনারেশনে যাচ্ছে সেটা নিয়ে উনি এক্সপেরিমেন্ট করেছিলেন। মেন্ডেলের আবিষ্কৃত বংশগতির মৌলিক সূত্রগুলিকে কি বলা হয়? মেন্ডেল তত্ত্ব বলা হয় বা মেন্ডেলবাদ বা মেন্ডেলিজম বলা হয়। বর্তমানে জিনতত্ত্বের যে সমস্ত আধুনিক সূত্র বা তথ্য প্রচলিত তার মধ্যে মেন্ডেলের আবিষ্কৃত তথ্যের উপরে ভিত্তি করেই প্রতিষ্ঠা করা হয়েছে কি?
এই যে পুরো জিন তত্ত্ব সেটাকে মেন্ডেলের যে থিওরিগুলো আবিষ্কার করেছিলেন তার উপরেই ভিত্তি করে প্রতিষ্ঠিত করা হয়েছে, তাই ওনাকে বলা হয় ফাদার অফ জেনেটিক্স। এবারে বংশগতির কয়েকটা টার্মস, আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দের ব্যাখ্যা জানতে হবে। ব্যাখ্যা আমাদেরকে জানতে হবে, যেরকম প্রথমটা হচ্ছে আমরা কি করছি, আমরা বংশগতি অধ্যায়ে বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে কাজ করছি। তাহলে প্রথম কথা হলো বৈশিষ্ট্য বা প্রলক্ষণ। তাহলে বৈশিষ্ট্য মানে কি, আমরা ভাগ করে নিলাম, একটাকে বলছি আমরা ক্যারেক্টার। তোমরা যারা বাংলা মিডিয়াতে আছো কোনো প্রবলেম নেই, এইভাবে প্র্যাকটিস করতে থাকো, তাহলে কিন্তু একই সাথে সাথে তোমরা বুঝে যাবে, এটা কোনো সমস্যার না, খুব ইজি ব্যাপার। তো ক্যারেক্টার আর হচ্ছে ট্রেট, এই দুটো জিনিস কি, ক্যারেক্টার আর ট্রেটটা কি আসলে। ধরে নাও যে একটা গাছের ক্ষেত্রে, একটা মটর গাছকে আমরা উদাহরণ হিসেবে নিলাম, তাহলে একটা মটর গাছের ক্ষেত্রে দুটো বৈশিষ্ট্য নিলাম, একটা হচ্ছে লম্বা মটর গাছ আর একটা হলো বেঁটে। তাহলে আমরা সেটাকে কিভাবে আমরা লিখতে পারি, আমরা লম্বাটার জন্য ধরে নিলাম ক্যাপিটাল টি লম্বা, আর স্মল টি হচ্ছে বেঁটের জন্য। তাহলে এটা আসলে কি, এটা আসলে উচ্চতা, হাইট। এই উচ্চতাটাকে আমরা ক্যারেক্টার ধরে নিলাম। তাহলে এই দুটো কি ছিল, এই দুটোকে আমরা ট্রেট ধরলাম। নেক্সট যে টার্মটা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে অ্যালিলস কি। অ্যালিলস আরেকটা নাম কি বলা হয়, অ্যালিলোমর্ফ। তাহলে অ্যালিল এবং অ্যালিলোমর্ফ হচ্ছে একই কথা। বলছে সমসমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্য নিয়ন্ত্রক উপাদানের এক একটিকে অ্যালিল বা অ্যালিলোমর্ফ বলা হয়। যেমন লম্বা বেটে, সাদা কালো ইত্যাদি বিপরীত জোড়া যে বৈশিষ্ট্যগুলো থাকে, জোড়া জোড়া বিপরীত বৈশিষ্ট্য নির্ধারণকারী জিন যুগলের প্রত্যেকটিকে বলা হয় অ্যালিল। এই ছবিটাতে দেখো, তাহলে অ্যালিল কোনটাকে বলছে, জিনের লোকাস। দেখো এটাকে আমরা লোকাস কি আমরা আসবো, কিন্তু আমরা প্রথমে পড়ছি অ্যালিল। তাহলে এখানে কি আছে, এটাকে ধরে নাও, এটাকে বলা হচ্ছে প্রকট অ্যালিল এবং এটাকে বলা হচ্ছে প্রচ্ছন্ন অ্যালিল। এবার কথা হলো, এখানে একটা কথা বলা হয়েছে যে জিন এবং অ্যালিল এবং লোকাস, তিনটে কথা এখানে বলা আছে এই ছবিটাতে। জিন কি, জিন হচ্ছে বংশগতির গঠনগত এবং কার্যগত একক। ঠিক যেমন ভাবে একটা প্রাণীর গঠনগত কার্যগত একক হলো কোষ, ঠিক তেমনি ভাবে একটা জিনের গঠন, জিন কি হলো, একটা বংশগতির যে গঠনগত এবং কার্যগত একক হচ্ছে জিন। তার মানে জিন থেকেই কিন্তু সমস্ত বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হচ্ছে। এবারে আমরা জানি এই ক্রোমোজোমের উপরে কি আছে, এ টি জি সি করে করে সিকোয়েন্স আছে, এইভাবে সিকোয়েন্স গুলো আছে। সেখানে এই দুটোকে আমরা কি করব, দুটোকে আমরা ধরে নেব একটা লোকাস। এই যে দুটো ক্যাপিটাল বি এবং স্মল বি, এটাকে আমরা ধরে নেব একটা লোকাস। তাহলে ক্রোমোজোমের উপরে যে নির্দিষ্ট স্থানে জিন অবস্থান করে সেই স্থানটিকে কি বলা হয়, লোকাস বলা হয়। এবং একটা জিনের ভিতরে যে অ্যালিল থাকে সেটা হচ্ছে দুটো ভিন্নধর্মী অ্যালিল। তার মানে এই বি আর ক্যাপিটাল বি আর স্মল বি, ক্যাপিটাল বি আর স্মল বি, এটাকে আমি দুটো একসাথে কি ধরলাম, আমি দুটো একসাথে ধরলাম, এটা হচ্ছে একটা লোকাস। লোকাস মানে কি, লোকাস মানে হচ্ছে একটা অবস্থান বা পজিশন। এবার একটা লোকাসে কি থাকে, একটা লোকাসে আমরা গেলে কি পাবো, একটা লোকাসে গেলে আমরা জিনকে পাবো, জিন। এবং এই জিনটা কি দিয়ে তৈরি, জিনটা হচ্ছে দুটো অ্যালিল দিয়ে তৈরি, এবং এই দুটো অ্যালিল হচ্ছে বিপরীত ধর্মী অ্যালিল। মানে একটা ক্যাপিটাল বি একটা স্মল বি, একটা কি করবে, একটা ক্যাপিটাল বি মানে আমরা যদি ক্যাপিটাল টি এবং স্মল টি ধরে নিতাম, তাহলে একটা উচ্চতা লম্বা হতে সাহায্য করবে আর একটা লম্বা হবে না, অতএব বেটে থাকবে। তাহলে এই যে ক্যাপিটাল টি এবং স্মল টি দুটো বিপরীতধর্মী বৈশিষ্ট্য, সেটাকে আমরা বলবো অ্যালিল। আর এই দুটোকে একসাথে বলবো একটা জিন, যে জিনটা কি করে, দৈর্ঘ্য মানে উচ্চতা কতটা হবে সেটা নির্ধারণ করে। এবং এদেরকে আমরা যে লোকাস, যে পজিশনে পাবো জিনের, সেই পজিশনটাকে আমরা বলছি লোকাস, তার ঠিকানাটাকে বলছি আমরা লোকাস। তাহলে একটা লোকাসে একটা জিন থাকে, সেই জিনের দুটো অ্যালিল থাকে বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত। এবারে তাহলে বৈশিষ্ট্যটা কি হতে হবে,
বৈশিষ্ট্যটা আবার দু রকমের হতে পারে। একটা হতে পারে প্রকট বৈশিষ্ট্য এবং একটা হবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। মানে আমরা যখন মেন্ডেলের এই জিনতত্ত্বটা পড়বো আমরা এইভাবেই প্রথমে ধরে নেব যে যদি ধরে নেওয়া হয় যে ক্যাপিটাল টি উচ্চতা বাড়ায় এবং স্মল টি মানে বেটে হয় স্মল টি হলে, তাহলে এটা হচ্ছে খর্ব দৈর্ঘ্যের জন্যে, আর মানে বেটের জন্য, আর এটা লম্বা হওয়ার জন্য। তাহলে দুটো বৈশিষ্ট্য কি একটা আরেকটার অপোজিট, এবং যেখানে এই ক্যাপিটাল টিটা থাকবে মানে যেখানে উচ্চতা হওয়ার জিনটা থাকবে সেখানে সবসময় সে প্রকট বৈশিষ্ট্য দেখাবে, আর যেটা স্মল টি সেটা কি হবে, সেটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য দেখাবে। তাহলে দুটি বিপরীত বৈশিষ্ট্য বিশিষ্ট জীবের মধ্যে যদি পরনিষেক মানে ক্রস করাও, ক্রস মানে অ্যাকচুয়ালি দুটো, ধরে নাও মটর গাছের ক্ষেত্রে আমরা নিষেক ঘটালাম, তাহলে কি হবে, প্রথম অপত্য বংশে বা F1, আমরা পরে দেখবো F1 টা কি, F1 জনুতে যে বৈশিষ্ট্যগুলি প্রকাশ পায় তাকে প্রকট বৈশিষ্ট্য বা ডমিন্যান্ট বৈশিষ্ট্য বলে, এবং যে বৈশিষ্ট্য প্রকাশ পায় না অর্থাৎ সুপ্ত অবস্থায় থাকে তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে। তার মানে কি, যদি ক্যাপিটাল টি এবং স্মল টি এই দুটো থাকে তাহলে ক্যাপিটাল টি সবসময় আগে প্রকাশ পাবে এবং স্মল টি পাবে না। তাহলে দুটো বিপরীতধর্মী বৈশিষ্ট্যের ভিতরে আমরা ক্যাপিটাল টি এটাকে যদি ডমিন্যান্ট ধরে নিই আর এটাকে রিসেসিভ ধরে নিই, তাহলে কি হবে, ডমিন্যান্ট যে অ্যালিলটা আছে সেটা সবসময় প্রকাশ পাবে এবং স্মল টিটা কি হবে, এটা সুপ্ত অবস্থায় বা রিসেসিভ অবস্থাতে থেকে যাবে। এবারে কি হবে, বৈশিষ্ট্য তো আসলো, তাহলে বৈশিষ্ট্যটা কি হবে, একটা হতে পারে খাঁটি বৈশিষ্ট্য মানে পিওর, আর একটা হচ্ছে পিওর না মানে সংকর বৈশিষ্ট্য, তার মানে কি হয়েছে, হাইব্রিড হয়ে গেছে। এবারে বিশুদ্ধ যেটা খাঁটি বৈশিষ্ট্য বলছে কোনো জীবের বংশানুক্রমে তার বৈশিষ্ট্যগুলি হুবহু একই রকম বজায় থাকে তখন সেই বৈশিষ্ট্যকে খাঁটি বা বিশুদ্ধ বৈশিষ্ট্য বলা হয়। অপরপক্ষে দুটি বিশুদ্ধ বিপরীত বৈশিষ্ট্য সম্পূর্ণ জীবের মধ্যে পরনিষেক ঘটার ফলে উৎপন্ন উভয় বৈশিষ্ট্য সম্পূর্ণ জীবকে যদি কেবলমাত্র প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হয় তাকে সংকর জীব বলা হয়। তাহলে কি হয়েছে, বলছে দুটো বৈশিষ্ট্য ধরে নাও টি টি, তাহলে দুটো বৈশিষ্ট্য দুটো অ্যালিলি যদি ক্যাপিটাল টি হয়ে যায় তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো বিশুদ্ধ বৈশিষ্ট্য, জীবটা হচ্ছে বিশুদ্ধ। এবারে এই ক্যাপিটাল টির সাথে তুমি যদি ক্যাপিটাল টি সংকরায়ন করাও তাহলে কি হবে, সংকরায়ন করানোর ফলে যে বৈশিষ্ট্য হবে সেটা তো ক্যাপিটাল টি থাকবে, তার মানে কি হবে, সবসময় খাঁটি বৈশিষ্ট্য দেখাবে বা বিশুদ্ধ হবে। কিন্তু যদি দেখা যায় যে দুটো স্মল টি কে তুমি সংকরায়ন করিয়েছো, দুটো স্মল টিকে সংকরায়ন করিয়েছো, তাহলে এটাও বিশুদ্ধ বৈশিষ্ট্য এটাও বিশুদ্ধ বৈশিষ্ট্য, কিন্তু এই দুটো বিশুদ্ধ বৈশিষ্ট্য যেহেতু বিপরীত বৈশিষ্ট্য সম্পূর্ণ, তাদের ভিতরে যখন নিষেক ঘটাচ্ছ তখন যে মানে অপত্য যেটা পরবর্তী জেনারেশন তুমি পাবে সেটা অবশ্যই কি হবে, এই বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে, মানে সেটা সংকরায়ন হয়ে গেছে। এবার এই সংকরায়নের মধ্যে ডমিন্যান্ট আর রিসেসিভ মানে প্রকট প্রচ্ছন্ন হয়ে যাবে, তাহলে এই ক্যাপিটাল টি থাকার জন্য এটা হয়ে যাবে প্রকট বৈশিষ্ট্য, স্মল টিটা হয়ে যাবে রিসেসিভ বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এবারে সংকরায়ন কি বলছে, একই গণের অন্তর্ভুক্ত বিপরীত প্রলক্ষণযুক্ত দুটি জীবের মিলন ঘটিয়ে সংকর জীব সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় সংকরায়ন প্রক্রিয়া। যেমন কি, বিশুদ্ধ কালো এবং বিশুদ্ধ সাদা গিনিপিগের মিলন ঘটালে অপত্য জেনারেশনে কি হবে, সবই কালো গিনিপিগের সৃষ্টি হবে। কেন, তার কারণ দেখো, যদি বিশুদ্ধ কালো এবং বিশুদ্ধ সাদা নাও তাহলে আমি ধরে নিলাম বিশুদ্ধ কালোর জন্য ব্ল্যাক বিবি, আর বিশুদ্ধ সাদার জন্য আমি ধরে নিলাম ডব্লিউ ডব্লিউ হোয়াইট। তাহলে এখান থেকে ব্ল্যাক আছে আর এখান থেকে হোয়াইট আছে, যতগুলো সংকরায়নী করো পাবে হচ্ছে ব্ল্যাক আর হোয়াইট, এই বি আর ডব্লিউ পাবে। এবারে বি আর ডব্লিউতে কি হচ্ছে, এটাকে সংকরায়ন করলে আমরা এটা পাবো, কিভাবে আমরা পরে দেখব, এক সংকর দ্বি সংকর জননের ক্ষেত্রে আমরা ডিটেলসে দেখব। কিন্তু এটা বোঝার জন্য এখানটাই ফোকাস করো যে ক্যাপিটাল বি সবসময় কি ডমিন্যান্ট, তাহলে পরবর্তী জেনারেশনে মানে অপত্য জেনারেশনে যতগুলো গিনিপিগি তৈরি হোক তারা প্রত্যেকে ব্ল্যাক হবে। এবারে যদি বিশুদ্ধ এবং সংকর জীবের ভিতরে আমরা সংকরায়ন ঘটাই
তাহলে কি হবে? বলছে দেখো সমসংকর বা হোমোজাইগাস এবং বিষমসংকর বা হেটেরোজাইগাস। তাহলে কি? সমসংকর মানে বলছে একই রকম বৈশিষ্ট্য সমন্বিত, যেমন বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ খর্ব গ্যামেটের মিলনের ফলে যে বৈশিষ্ট্য সম্পূর্ণ জাইগোট উৎপন্ন হয় তাকে হোমোজাইগোট, এবং হোমোজাইগোট থেকে জীব থেকে সমসংকর বা জীব জীবকে আসলে সৃষ্ট জীবকে সমসংকর বা হোমোজাইগাস বলা হয়। জিনিসটা কি দেখো, বলছে বিশুদ্ধ জীব যদি নিই আমরা, একটা বিশুদ্ধ জীব নিলাম, দুটোকেই আমরা বিশুদ্ধ নিলাম, তাহলে কি হবে? তাহলে আমরা উদাহরণ হিসেবে কি নেব? যদি দুটো ক্যাপিটাল টি তাদের ভিতরে আমরা সংকরায়ন করাই ক্যাপিটাল টি, তাহলে অলওয়েজ যেটা তৈরি হবে সেটা হবে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি। তার কারণ এখানে স্মল টি নেই, এখানে কোনো ছোট নেই, অতএব যে প্রাণীটা পরবর্তী জেনারেশনে তৈরি হলো সেটা কি হলো? সেটা হোমোজাইগাস হলো। তার কারণ তার দুটো যে অ্যালিল আছে সেই দুটো হচ্ছে সেম। কিন্তু আরেকটা কন্ডিশন আবার, স্মল টি করলেও একই হবে। অতএব এগুলো থেকে যেটা প্রাণীটা উৎপন্ন হবে সেটা হচ্ছে হোমোজাইগাস হবে, কারণ তার দুটো ক্ষেত্রেই সেম আছে অ্যালিলটা। এবারে হেটেরোজাইগাস কন্ডিশন কি? বলছে যে বিপরীত অর্থাৎ পৃথক বৈশিষ্ট্য সমন্বিত, যেমন ক্যাপিটাল টি স্মল টি, দুটি গ্যামেটের মিলনের ফলে যে জাইগোট উৎপন্ন হয় তাকে হেটেরোজাইগোট বলে, এবং হেটেরোজাইগোট থেকে সৃষ্ট জীবকে বিষমসংকর বা হেটেরোজাইগাস বলা হয়। তার মানে কিরকম? হেটেরোজাইগাস মানে যদি ক্যাপিটাল টি ক্রস করো ক্যাপিটাল স্মল টির সাথে, তাহলে কি তৈরি হবে? ক্যাপিটাল টি স্মল টি এরকম তৈরি হবে, যেটাকে আমরা বলি হেটেরোজাইগাস। তার কারণ তার দুটো ডিফারেন্ট অ্যালিল তার ভিতরে আছে, অতএব তাকে আমরা কি বলছি? হেটেরোজাইগাস জীব। এবারে 6 নম্বর পয়েন্টটা দেখো, বলছে ফেনোটাইপ এবং জিনোটাইপ কি? ফেনোটাইপ এবং জিনোটাইপ। ফেনোটাইপ মানে কি? কোনো একটা প্রাণী তার এই যে জিন, সে কি করে? সে বৈশিষ্ট্য প্রকাশ করে। এবারে যে জিনের কম্বিনেশন আছে সেটাই কি প্রকাশ করে, নাকি ডিফারেন্ট কিছু হয়, সেটা আমরা দেখব। বলছে কোনো জীবের বৈশিষ্ট্যগুলি বাহ্যিক প্রকাশ ওই জীবের ফেনোটাইপ বলা হয়। তাহলে কোনো একটা জিন থাকলেই হবে না, তার যে এক্সপ্রেশন হচ্ছে তার থেকে যে বৈশিষ্ট্যগুলো আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি সেগুলোকে আমরা বলবো ফেনোটাইপ। আবার জীবের জিনের গঠন বা জিন সংযুক্তি দ্বারা নির্ধারিত বৈশিষ্ট্যকে আমরা বলবো কি? জেনোটাইপ। তাহলে ফেনোটাইপ আর জেনোটাইপের পার্থক্য বোঝা গেল। এবারে একটা উদাহরণ দিয়ে বোঝা যাক যে জিনিসটা কিরকম দেখতে আসলে। ধরে নাও যে ক্যাপিটাল টি আর স্মল টি এর সাথে আমরা মানে এটা একটা সংকর লম্বা, এর সাথে আমরা ক্যাপিটাল টি স্মল টি সংকরায়ন করালাম। তাহলে দুটো সংকর লম্বা থেকে এখান থেকে আমরা কি পাবো? টি পাবো, স্মল টি পাবো। এখান থেকে আমরা দুটো গ্যামেট কি পাবো? টি আর স্মল টি। এবার এই দুটোকে আমরা যদি সংকরায়ন করাই, চারটে গ্যামেটকে আমরা এটার সাথে যদি এটার সংকরায়ন করাই, তাহলে টি টি বিশুদ্ধ লম্বা পাবো। এটার সাথে যদি এটার সংকরায়ন করাই, তাহলে টি টি। এটার সাথে যদি এটার সংকরায়ন করাই, তাহলে ক্যাপিটাল টি স্মল টি। আর যদি এটার সাথে এটার সংকরায়ন করাই, তাহলে স্মল টি স্মল টি। তাহলে কি হলো? এখানে তিনটে হয়ে গেল লম্বা। তার কারণ কি? আমি বলেছি ক্যাপিটাল টি থাকলে সেটা অলওয়েজ কি হবে? ডমিন্যান্ট হবে, তার মানে কি? প্রকট হবে। তো এই ক্যাপিটাল টিটা যেহেতু প্রকট, এটাও প্রকট, এটাও প্রকট, অতএব তাদের জিনের পার্থক্য থাকলেও তাদের কিন্তু যে উচ্চতার হাইটটা দেখাবে তারা তিনজনেই একই দেখাবে। তাহলে ফেনোটাইপে তিনজনেই সেম, আর জিনোটাইপে তাহলে ফেনোটাইপে আমরা যদি এটাকে ভাগ করি, চারটের ভিতরে তিনটে হচ্ছে লম্বা আর একটা হচ্ছে বেঁটে, 3:1 হলো। এবার যদি জেনোটাইপে আমরা ভাগ করি, তাহলে কি হবে? একটা হচ্ছে টিটির জন্যে, দুটো হচ্ছে ক্যাপিটাল টি স্মল টির জন্যে, আর একটা হচ্ছে স্মল টির জন্যে। তাহলে দুটো ক্ষেত্রে কিন্তু অনুপাতটা আলাদা হয়ে গেল। অতএব ফেনোটাইপ এবং জিনোটাইপ সবসময় সেম না, তারা আলাদা। এবং কিভাবে তারা একটা জিন প্রকাশ করছে
সেটার উপরে নির্ভর করে আমরা বাইরে থেকে যেটা দেখছি সেটাকে আমরা ফেনোটাইপ বলবো, আর যেটা জিনের আছে সেটাকে জিনোটাইপ বলবো। এবারে জেনারেশন কি বা জনু কি? দেখো বলছে সংকরায়ন অর্থাৎ পরনিষেককালে নির্বাচিত বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য সম্পূর্ণ জীবেদেরকে দুটো জনিত্রী বা প্যারেন্টাল জেনারেশন বা সংক্ষেপে পি জেনারেশন বলা হয়, এবং সংকরায়নের ফলে উৎপন্ন জনিত্রী জনুজীবকে প্রথম অপত্য জনু বা ফার্স্ট ফিলিয়াল জেনারেশন আমরা F1 বলে লিখি, এবং প্রথম অপত্য জনু থেকে উৎপন্ন দুটো জীবের মধ্যে সংকরায়ন ঘটালে যে অপত্য সৃষ্টি হবে তাকে দ্বিতীয় অপত্য জনু বা সংক্ষেপে F2 জেনারেশন বলে। তাহলে বোর্ড ওয়ার্ক করে আমরা দেখে নিই জিনিসটা কি। দেখো বলছে যে প্রথমে কি করা হলো, প্রথমে বিশুদ্ধ লম্বা প্যারেন্টকে নেওয়া হলো, ক্যাপিটাল টির সাথে বিশুদ্ধ বেটে আমরা সংকরায়ন করালাম, তাহলে এটাকে আমরা বললাম প্যারেন্টাল জেনারেশন। এবারে এই দুটো সংকরায়ন করালে আমরা কি পাবো, ক্যাপিটাল টি স্মল টি, কারণ এখান থেকে ক্যাপিটাল টি আসবে, এখান থেকে স্মল টি আসবে। তাহলে এই যে ক্যাপিটাল টি স্মল টি তৈরি হলো, এটাকে আমরা বলবো F1 জেনারেশন, ফার্স্ট ফিলিয়াল ওয়ান, মানে ফার্স্ট ফিলিয়াল জেনারেশন, তো F1 জেনারেশন। এটা হচ্ছে একটা সংকর লম্বা গাছ। এবারে যদি সংকর লম্বা গাছটাতে আবার আমরা সংকরায়ন করি, তাহলে দুটো নিলাম, এবারে ক্যাপিটাল টি স্মল টি, এটার সাথে আবার একটা ক্যাপিটাল টি স্মল টি, দুটো সংকর জীবের ভিতরে আবার সংকরায়ন ঘটালাম, তাহলে কি আসবে, এখান থেকে ক্যাপিটাল টি স্মল টি আসবে, এখান থেকেও ক্যাপিটাল টি স্মল টি, তাহলে এই টির সাথে এই টি নিলে ক্যাপিটাল টি, তার সাথে এটা নিলে ক্যাপিটাল টি স্মল টি, তার সাথে এটা নিলে ক্যাপিটাল টি স্মল টি, আর এই দুটো একসাথে হলে স্মল টি। তাহলে কি হলো, এখানে দুটো হয়ে গেল সংকর, একটা পুরো লম্বা হয়ে গেল, আর এটা স্মল টি বেটে। এই জেনারেশনটাকে আমরা বলছি F2 জেনারেশন। তাহলে ফার্স্ট মানে দ্বিতীয় অপত্য জনু বা F2 জেনারেশন। তাহলে এটা হলো তোমার প্যারেন্টাল জেনারেশন, যেখানে বিশুদ্ধ বৈশিষ্ট্য নেওয়া হয়েছিল, তারপরে সংকর বৈশিষ্ট্য হলো এটা F1 জেনারেশন, এবং তাদের ভিতরে আবার যখন সংকরায়ন ঘটানো হলো তখন আমরা পেলাম F2 জেনারেশন। এবারে এক সংকর এবং দ্বিসংকর জনন জিনিসটা কি, এটা হচ্ছে লাস্ট টার্ম এই চ্যাপ্টার। এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের ভিত্তিতে সংকরায়ন ঘটানোকে এক সংকর জনন বলে, অপরপক্ষে দুজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের ভিত্তিতে সংকরায়ন ঘটানোকে দ্বিসংকর বলে। তার মানে এক জোড়া বৈশিষ্ট্য, ধরে নাও ক্যাপিটাল টি স্মল টি, এটার ভিতরে আমরা সংকরায়ন ঘটাচ্ছি, আর দু জোড়া মানে ধরে নাও ক্যাপিটাল টি স্মল টি নিলাম, তার সাথে আরও একটা বৈশিষ্ট্য ধরে নিলাম, যে ব্ল্যাক আর ব্লু, ব্ল্যাক আর হোয়াইট যেরকম বলেছিলাম, তাহলে এটা ব্ল্যাক আর হোয়াইট। তাহলে এই যে দু জোড়া বৈশিষ্ট্যকে আমরা নিলাম, এটা এক জোড়া বৈশিষ্ট্য, এটা এক জোড়া বৈশিষ্ট্য, এটাকে যখন আমরা পর্যালোচনা করব সেটা হবে দ্বিসংকর জনন। এবারে মেন্ডেল কেন মটর গাছকে বেছে নিয়েছিল, কারণ আমরা পরবর্তীকালে দেখব মেন্ডেলের সমস্ত এক্সপেরিমেন্ট মটর গাছের ভিত্তিতে। তো মেন্ডেল কেন মটর গাছকে বেছে নিয়েছিল, দেখো মেন্ডেল তার বাগানে কি হয়েছে, মিষ্টি মটর গাছকে নিম্নলিখিত নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকায় মেন্ডেল পরীক্ষার জন্য মটর গাছকে বেছে নিয়েছিল। কি কি বৈশিষ্ট্যের জন্য দেখে নিই। প্রথমে বলছে মটর গাছ দ্রুত বংশ বিস্তারে সক্ষম, তাই অল্প সময়ের মধ্যে বংশানুক্রমে কয়েক পুরুষ ধরে পরীক্ষা করা যায়। কারণ দেখো প্রথমে প্যারেন্টাল ছিল, তারপরে F1, তারপরে F2, আমাদের তো এইভাবে এক্সপেরিমেন্টটা করতে হবে। এবারে সেটার জন্য যদি মানে একটা ধরে নাও একটা প্রাণী যে 5 বছরে একটা বাচ্চা দেয়, তাহলে আমাকে পির পরে F1 জেনারেশনের জন্য 5 বছর ওয়েট করতে হবে, আবার F1 থেকে F2 জেনারেশন এক্সপেরিমেন্ট করার জন্য আবার 5 বছর ওয়েট করতে হবে, অতএব টাইম কনজিউমিং, অনেক টাইম লেগে যাবে। কিন্তু মটর গাছ কি হয়, 3 মাস 3.5 মাসের ভিতরেই একটা সাইকেল কমপ্লিট করে ফেলে, অতএব আমরা পরবর্তী 3 মাস পরে 4 মাস পরেই আমরা কি করতে পারবো, F2 জেনারেশনে যেতে পারবো, সেই জন্য উনি এটাকে বেছে নিয়েছিলেন। উভলিঙ্গ হওয়ায় মটর গাছের স্বপরাগযোগ ঘটানো সম্ভব। তার মানে কি, ধরে নাও যে একটা ক্যাপিটাল টি গাছ নিয়ে তুমি এক্সপেরিমেন্ট করছো, সেই বাগানে আরেকটা স্মল টি গাছ আছে, কিন্তু তুমি চাইছো না এই বৈশিষ্ট্যের ভিতরে এই স্মল টির বৈশিষ্ট্যটা আসুক। এখন যেহেতু স্বপরাগযোগ ঘটানো যায় উভলিঙ্গ, সেই জন্য কি হয় যে তুমি এই পিওর ব্রিডটাকে বজায় রাখতে পারো, অতএব বাইরের থেকে কোনো যেহেতু অন্য কোনো গাছকে আনতে হচ্ছে না ক্রস করানোর জন্য বা মানে নিষেক ঘটানোর জন্য।
3 নম্বরে বলছে মটর গাছ স্বপরাগী হওয়ায় বাইরে থেকে আসা অন্য কোনো চারিত্রিক বৈশিষ্ট্য মিশে যাওয়ার প্রবণতা খুবই কম, যেটা অলরেডি বলা হলো। এবং এই গাছের মধ্যে অনেক রকমের বিপরীত বৈশিষ্ট্য থাকে। আমরা দেখব প্রায় মানে 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্যের কথা আলোচনা করা হয়েছে। তো এতগুলো বিপরীত বৈশিষ্ট্য অন্য গাছের ক্ষেত্রে জেনারেলি পাওয়াটা একটু সমস্যার, তো সেই জন্যে মটর গাছকে উনি বেছে নিয়েছিলেন। অনেক ভেরিয়েন্ট থাকে এদের। মটর গাছ বংশ পরম্পরায় নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য সম্পূর্ণ এবং খাঁটি অপত্য গাছ উৎপাদন করতে সক্ষম। কারণ কি, তাদের যেহেতু স্বপরাগযোগ হচ্ছে, তাহলে অনেক জেনারেশন ধরে এই খাঁটি গাছটা আমাদের কাছে থাকবে এক্সপেরিমেন্টের জন্য। এবং সংকর গাছগুলি জননক্ষম হওয়ার জন্য নিয়মিত বংশবৃদ্ধি করতে পারে। তার কারণ কি, অনেক সময় দেখা যায় যে এই যে ক্যাপিটাল টি এবং স্মল টি করে তুমি সংকরায়ন করলে, এটা আর পরবর্তী জেনারেশনে F2 তৈরি করতে পারছে না, তাহলে এক্সপেরিমেন্ট করা যাবে না। কিন্তু মটর গাছের ক্ষেত্রে এই ধরনের সমস্যা থাকে না, যার জন্যে ক্যাপিটাল টি স্মল টি যে সংকরায়ন, সেটাকে পরবর্তী জেনারেশনেও আবার আমরা এক্সপেরিমেন্ট করতে পারি। এগুলো হচ্ছে মটর গাছকে বেছে নেওয়ার কারণ। এবারে আমরা দেখে নিই 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য কি। এটা দিয়েই আমরা আজকের পার্ট 1 এর ক্লাসটা শেষ করব। নেক্সট দিন আমরা পার্ট 2 তে একসংকর এবং দ্বিসংকর জনন নিয়ে আলোচনা করব। মেন্ডেল কর্তৃক নির্বাচিত 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য বা ক্যারেক্টারগুলো কি কি। বলছে মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছগুলির মধ্যে 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য লক্ষ্য করেছিলেন এবং বিপরীতধর্মী বৈশিষ্ট্যের প্রথমোক্ত ছিল প্রকট গুণ সম্পূর্ণ এবং শেষোক্ত ছিল প্রচ্ছন্ন। তাহলে প্রকট মানে কি, ধরে নাও ক্যাপিটাল টি আর স্মল টি একটা সংকর গাছ, তার ক্ষেত্রে ক্যাপিটাল টি হচ্ছে প্রকট এবং স্মল টি হচ্ছে প্রচ্ছন্ন। তো উনি এই যে 7 জোড়া বৈশিষ্ট্যকে বেছে নিয়েছিলেন, তাদের ক্ষেত্রে প্রত্যেকটা ক্যারেক্টারেরই এইরকম একটা প্রকট ছিল এবং একটা প্রচ্ছন্ন ছিল। দেখে নাও কি কি বৈশিষ্ট্য। কাণ্ডের দৈর্ঘ্য প্রথম অপশনটা, সেটা হচ্ছে লম্বা এবং বেঁটে, যেটা নিয়ে আমরা এতক্ষণ বললাম, টি এবং স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি। বীজের আকার, বীজের আকার কি, গোল এবং কুঞ্চিত, তাহলে একটা বীজ দেখতে গোলাকার আর একটা হলো কুঞ্চিত। বীজপত্রের বর্ণ হলুদ এবং সবুজ। বীজ ত্বকের বর্ণ রঙিন এবং সাদা। পরিপক্ক ফলের আকার স্ফীত খাঁজ বিশিষ্ট। অপরিপক্ক ফলের বর্ণ সবুজ হলুদ এবং কাণ্ডে ফুলের অবস্থান শীর্ষে এবং কাক্ষিক মুকুলে। ছবিটা দেখে নাও। বলছে সিড শেপ, যেটা বীজের আকার, একটা হচ্ছে গোলাকার আর একটা দেখো কুঞ্চিত। সিড কালার, একটা ইয়েলো আর একটা হচ্ছে গ্রিন, বিপরীত বৈশিষ্ট্যযুক্ত। পড কালার, তার মানে ওই যে বীজপত্র যেটা বলছিল, বীজের মানে বীজ পত্রের যে বীজের আকার বললাম, বীজের দৈর্ঘ্য, কাণ্ডের দৈর্ঘ্য বলা হলো, বীজের আকার বলা হলো, বীজের বর্ণ এবং বীজ ত্বকের বর্ণ। দেখো দুটো বলছে, একটা হচ্ছে সবুজ প্লেন আর একটা হচ্ছে সবুজ কুঞ্চিত। আর পট কালার কি হচ্ছে গ্রিন আর হচ্ছে ইয়েলো। ফ্লাওয়ার কালার কি হচ্ছে, ফুলের কালারটা হচ্ছে পার্পল এবং হোয়াইট। এবং ফুলের পজিশনটা কোথায়, একটা হচ্ছে যে কাক্ষিক মুকুলে, মানে একটা টিপে অগ্রে আর একটা হচ্ছে কাক্ষিক মুকুলে। এই যে তাহলে ফ্লাওয়ার পজিশন কি হলো, একটা হচ্ছে অ্যালং স্টেম এবং একটা হচ্ছে টিপ, তার মানে যেটা ফ্লাওয়ার পজিশন ফুলের অবস্থান, একটা হচ্ছে কাক্ষিক মুকুলে অবস্থান করছে আর একটা হচ্ছে টিপ মানে শীর্ষস্থ মুকুলে অবস্থান করছে। কোনটা ডমিন্যান্ট প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হচ্ছে এইগুলো, আর প্রকট মানে প্রকট বৈশিষ্ট্য হচ্ছে প্রথমগুলো এবং প্রচ্ছন্ন বা রিসেসিভ বৈশিষ্ট্য হচ্ছে সেকেন্ড কলামের গুলো। তো স্টেম লেন্থ দেখো কি আছে, কাণ্ডের দৈর্ঘ্য, একটা হচ্ছে দীর্ঘকাণ্ড যেটা ক্যাপিটাল টি দীর্ঘকাণ্ড এবং স্মল টি, তো সেটা হচ্ছে রিসেসিভ বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তো এইভাবে তোমরা প্রত্যেকটা প্রকট কোনটা এবং প্রচ্ছন্ন কোনটা সেটা মাথায় রাখবে। আমি আরেকবার রিভাইজ করে দিচ্ছি। সিড শেপ, যেটা মানে বীজের আকার, গোলাকারটা হচ্ছে মেনলি ডমিন্যান্ট, যেহেতু দেখো গোলাকার মানে সেটা নর্মাল শেপ, তো নর্মাল শেপ হলে সেটা অবশ্যই ডমিন্যান্ট হবে। এবং কুঞ্চিত, সেটা আমাদের কাছে অতটা পরিচিত না, অতএব সেটাকে আমরা রিসেসিভ বলবো। সিড কালার, নর্মালি সেটা ইয়েলো কালারের হয় এবং যখন রিসেসিভ হয় তখন গ্রিন কালারের হয়। পড শেপ, যেটা তার মানে কি, এটাকে বলা হয় ফল, যেটা সেই ফলের
আকারটা কিরকম, ফলের আকৃতি হচ্ছে একটা হচ্ছে পরিপুষ্ট আর একটা হচ্ছে খাঁজযুক্ত। তাহলে যেটা নর্মাল সেটা পরিপুষ্ট, কারণ আমরা কিভাবে কানেক্ট করতে পারি যে যেটা ভালো দেখতে মানে সেটা হচ্ছে প্রকট, এবং যেটা অতটা ভালো দেখতে না সেটাকে প্রচ্ছন্ন ধরে নিলাম। ফলের বর্ণ যেটা, ফলের বর্ণ সবুজটাকে আমরা ধরে নেব প্রকট, এবং প্রচ্ছন্ন হচ্ছে হলুদটা। তাহলে বীজের যে কালারটা বলেছে এবং ফলের কালার দেখো একটা আরেকটার অপোজিট। প্রথম সিডটা মনে রাখবে এটা ইয়েলো এবং গ্রিন, তাহলে পট কালারটা হবে গ্রিন এবং ইয়েলো। ফুলের কালার একটা হচ্ছে পার্পল কালার বা বেগুনি বলতে পারো, আর একটা হচ্ছে হোয়াইট সাদা, যেটা কালারফুল সেটাকে প্রকট বৈশিষ্ট্য, যেটা কালার আছে, এবং যেটাতে কালার নেই হোয়াইট সেটা হচ্ছে প্রচ্ছন্ন। অনেক ক্ষেত্রেই দেখা যায় যেটা সাদা সেটা কিন্তু প্রচ্ছন্ন গুণসম্পন্ন হয়ে থাকে। ফুলের পজিশন, ফুলের পজিশনটা কোথায় আছে, তাহলে একটা হচ্ছে অবস্থানটা হচ্ছে একটা কাক্ষিক মুকুলে আছে আর একটা হচ্ছে শীর্ষস্থ মুকুলে আছে। তাহলে যেটা কাক্ষিক মুকুলে আছে সেটা ডমিন্যান্ট, এবং যেটা শীর্ষস্থতে আছে সেটা হচ্ছে প্রচ্ছন্ন বা রিসেসিভ। এবং লাস্ট বৈশিষ্ট্য হচ্ছে স্টেম লেন্থ, দৈর্ঘ্য, যেটা দৈর্ঘ্য লম্বা সেটা হচ্ছে প্রকট, এবং যেটা দৈর্ঘ্য বেটে ছোট সেটা হচ্ছে রিসেসিভ বা প্রচ্ছন্ন। তাহলে ফাইনালি বীজ নিয়ে দুটো পয়েন্ট বলা হলো, তারপরে হচ্ছে ফল নিয়ে দুটো পয়েন্ট বলা হলো, আর ফুলের নিয়ে দুটো পয়েন্ট বলা হলো, এবং স্টেম নিয়ে কাণ্ড নিয়ে একটা পয়েন্ট বলা হলো। এই হলো 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য। থ্যাংক ইউ, আজকে ক্লাসটা এই পর্যন্ত। আশা করি তোমাদের ভালো লেগেছে। নেক্সট পার্ট 2তে আমরা যে এক সংকর দ্বিসংকর জননের পরীক্ষাটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব।